দর্শক, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর আমরা যেমন বেশ ভালো কিছু পদক্ষেপ দেখেছি, আমরা এমন কিছু পদক্ষেপও এই সরকার নিয়েছে যার কারণে অনেক সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন একটি ছিল এবং নতুন গভর্নর, যাকে নিয়ে প্রতিদিনই নানান ধরনের বিতর্ক চলছে এবং সমালোচনা চলছে। তো নতুন করে যুক্ত হয়েছে এস আলম এর বিষয়টি। আপনারা জানেন এস আলম একজন বড় ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার পাচারের মামলার তদন্ত চলছে এবং অন্যতম দুর্নীতিবাজ বলে বাংলাদেশের মানুষ জেনে থাকে। সেই এস আলম ফিরে আসছে, এই ধরনের এক ধরনের আলোচনা চলছে। এই প্রেক্ষিতে আমরা আমাদের অন্যতম একটি রিপোর্ট আজকে টাইমস অফ বাংলাদেশে ছাপিয়েছি। এই নিয়ে আলোচনা করব, কারা আসলে এস আলমকে আবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেখেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বিতর্কিত যে কয়টা নাম আমরা যদি দেখি এবং সবচেয়ে বেশি চর্চিত, আলোচিত, সমালোচিত, তার মধ্যে নিঃসন্দেহে এস আলম গ্রুপের নামটা আসে। এবং বিশেষ করে তারা আর্থিক খাতে তাদের যে নিয়ন্ত্রণ, তারা একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, ব্যাংকগুলো দখল করেছিল, ইসলামী ব্যাংক সহ অন্যান্য অনেকগুলো ব্যাংক খালি করে দিয়েছিল, দখল করে এগুলো খালি করে দিয়েছিল। এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা, তারা পাচার করেছিল টাকাগুলো। অলরেডি আপনি জানেন যে সিআইডিতে তার 1,13,000 কোটি টাকা পাচারের অভিযোগে সিআইডি তদন্ত করছে, তদন্ত চলমান। তাহলে এমন একটা কোম্পানি নিয়ে আসলে জনপরিসরে খুব মানুষের কৌতূহল থাকে, আলোচনা থাকে যে তারা 5 আগস্টের পরে তারা দেশ থেকে পালিয়ে গেল বা দেশ থেকে চলে গেল। এবং সবচেয়ে মজার বিষয়, তিনি 2022 সালে তার বাংলাদেশের নাগরিকত্ব, তার পুরো পরিবারের নাগরিকত্ব প্রত্যাহার করে নিয়েছিলেন। অর্থাৎ তিনি পরিকল্পিতভাবেই যে পাচারের সাথে জড়িত ছিল, এটা এতে প্রমাণিত হয়। এখন মানুষের আলোচনার যে কেন্দ্রে ছিল যে তাহলে কি এই যে গ্রুপটা দেশ থেকে এত টাকা পাচার করে গেল, তারা কি শাস্তির মুখে পড়বে না, তারা কি আবার কি প্রত্যাবাসিত হবে, এইটা নিয়ে আসলে মানুষের আলোচনা, মানুষের মধ্যে কথাবার্তা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন অনেক আলোচনা মানুষের মধ্যে ছিল। কিন্তু এই এরপরে যেটা তাদের অনেকের বক্তব্য এমন দেওয়ার চেষ্টা করেছিল যে হয়তো বিএনপি সরকার আসলে তাদেরকে সুবিধা দিতে পারে বা তারা হলো পুনর্বাসিত হতে পারে, একটা আশঙ্কা তাদের মধ্যে আমরা যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন প্রায় এই আশঙ্কাটা ব্যক্ত করতে দেখবেন। এর মধ্যে যেটা হয়েছে, কিছু ঘটনার পরম্পরা মিলে গেছে, যে পরম্পরা মিলে যাওয়ার কারণে আসলে আমাদের কাছে আশঙ্কাটা বা মানুষের যে আশঙ্কাটা, সেটা আমাদের কাছেও একটু আশঙ্কা বলেই মনে হচ্ছে। একটু সুনির্দিষ্টভাবে যদি বলি, ধরুন আজকে নেত্র নিউজ একটি রিপোর্ট করেছে, যে রিপোর্টে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের সাথে এস আলমের একটা লিঙ্কেজ তারা পেয়েছে এবং এই রিপোর্টটা নিয়ে বেশ আলোচিত হচ্ছে। তো আপনার রিপোর্টে কি এরকম কিছু আছে যে এই সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী বা নেতা, তাদের সাথে এস আলমের একটা অলরেডি এক ধরনের যোগাযোগ হয়েছে এবং তাদের মাধ্যমে, বা তারা যদি এভাবে বলি যে তারা আসলে তাকে আবার দেশে ফিরে এনে এস্টাবলিশ করার জন্য ভিতরে কাজ করছে? আপনারা একদম ঠিক পয়েন্টই আসছেন। এ ধরনের কার্যক্রম আমরা বিএনপি সরকার গঠনের আগে আমরা কিছু কার্যক্রম দেখেছি। যেমন যদি আমি আমাদের নিউজে যেটা বিষয়টা আছে যে যখন বিএনপি সরকার গঠন করে নাই, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বে, তখন এস আলম গ্রুপের একটা টেলিকম একটা কোম্পানির মালিকানা এস আলম গ্রুপের ছিল। এবং ওই কোম্পানিটির, এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ওই কোম্পানিটির মালিকানা বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য তিনি কিনে নিয়েছিলেন ওই মালিকানাটা। এবং উনি এখন বর্তমানে মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। এখানে একটা বড় বিষয় যে তাহলে এস আলম গ্রুপের সাথে তার একটা ব্যবসায়িক লেনদেন আগেই হয়েছে। এবং ওখান থেকেই ওই লেনদেনটা যখন হয়, তখন আমাদের যে মানে একদম সরকারের অন্দরমহলের যে সূত্রগুলো, তখন তারাই এটা নিয়ে খুব আতঙ্কিত হয়েছিল তাহলে বিএনপির সাথে একটা বোঝাপড়া এস আলম গ্রুপের সাথে হচ্ছে কিনা, যেহেতু উনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এরপরে দেখেন আপনার একটা বড় বিতর্ক হলো যে সালাউদ্দিন আহমেদ সাহেব যখন 10 বছরের ভারতে উনি জানেন যে এক্সাইল ছিলেন, ওখান থেকে দেশে ফিরে আসলেন। আসার পরে উনি যখন তার এলাকাতে গেলেন কক্সবাজারে, তিনি একটা গাড়িতে উঠলেন যে গাড়িটা ছিল এস আলম গ্রুপের মালিকানাধীন, এবং যেটা ওই সময় এসেছিল ওটা নিয়ে বেশ সমালোচিত হয়েছিল। এবং সমালোচনার মুখে উনি কিন্তু পরের দিন সংবাদ সম্মেলন করে ওনার একটা ব্যাখ্যাও দিতে বাধ্য হয়েছিলেন, যে উনি বলেছিলেন আসলে উনি জানতেন না যেটা এস আলম গ্রুপের ওনার কোনো একজন কর্মী, তিনিও ইসলাম গ্রুপের স্বার্থ দেখাশোনা করেন এবং সেই সূত্রে তিনি গাড়ি বেটি ব্যবহার করেন এবং তিনি ওখানে যাওয়ার পর ওই গাড়িতে উঠেছিলেন। অর্থাৎ এখান থেকে একটা স্পার্ক করেছিল জনমানুষে যে ইসলাম গ্রুপের সাথে তাহলে কি সম্পর্কটা কি প্রকাশ্যে আসতেছে কিনা।
এরপরে আপনি যদি দেখেন যে এই যে গভর্নর নিয়ে যে নিয়োগের যে বিষয়টা আসলো, গভর্নর নিয়োগের সঙ্গে একটা কোম্পানির মালিকানার সঙ্গে গভর্নরের শেয়ার আছে, উনি স্পন্সর ডিরেক্টর, যদিও পরিমাণটা কম, কিন্তু হলো ওই কোম্পানিতে আবার এসএলএম গ্রুপের পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ব্যক্তির মালিকানা রয়েছে। অর্থাৎ এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় আবার এসএলএম গ্রুপের সঙ্গে এখানে কোনো তার ব্যবসায়িক সম্পর্ক আছে কিনা। এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করলে দেখবেন যে হঠাৎ করে গভর্নর পরিবর্তন হলো, এবং গভর্নর পরিবর্তন হলো, আগের গভর্নর পূর্বের দিনও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, মিটিং করেছেন এবং পরিকল্পনা নিয়ে দুজনে কথা বলেছেন, গণমাধ্যমে তারা কথা বলেছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বর্তমান সরকার সংস্কার ধারাবাহিকভাবে ধরে রাখবে সেটাও বললেন, কিন্তু গভর্নর পরের দিন যে নিয়োগ হচ্ছে, এটা নতুন গভর্নর নিয়োগ হচ্ছে, ওনাকে কিছু বলা হয়নি। পরের দিন সকালে বাংলাদেশ ব্যাংকে একটা আন্দোলন শুরু হলো হঠাৎ করে দুপুরবেলা, এবং আন্দোলন থেকে বলা হলো যে গভর্নর যদি দাবি না মানে পরের দিন থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতি কর্মসূচি হবে, কিন্তু পরের দিন পর্যন্ত যাওয়া লাগে, পরিকল্পনার অংশ ছিল। পরের দিন কিন্তু যাওয়া লাগেনি। ওই দিন দুপুরেই হঠাৎ করে নতুন গভর্নরের নিয়োগের সার্কুলার হলো, আগের গভর্নর নিয়োগের চুক্তি বাতিল করা হলো। এবং এখানে আমি কয়েকজন আন্দোলনকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা নিজেরা মর্মাহত হয়েছে পরের ঘটনায়। তারা বলতে চেয়েছে আমাদের কাছে যেটা, তাদের কাছে মনে হয় তারা হয়তো কারো দ্বারা ইউজড হয়েছে তারা, যে কারণে তাদের এই আন্দোলনটাকে পুঁজি করে হয়তো সরকার খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে এটাকে বাস্তবায়ন করে ফেলছে। ধরুন আমাদের স্টোরিতে তো আমরা এসআলমের কারো সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, ইসলামের মুখপাত্রের সঙ্গে আমাদের কথা হয়েছে। ঠিক উনি কি বলেছেন? উনি বলেছেন যে ওনাদের ব্যবসা ওনারা বাংলাদেশে পুরোদমে চালু করতে চান। ওনাদের যে 20,000 কর্মচারী, ওনারা এতদিন কারখানা অনেক বন্ধ থাকার পরও এদের বেতন রেগুলার তারা রেখেছেন, তবে কোন সূত্রে তারা এত টাকা বিপুল অর্থের যোগান দিচ্ছেন সেই বিষয়ে তিনি স্পষ্ট করেননি। তবে আমাদের কাছে কিছু সূত্র তথ্য আছে, সেটা হলো যখন ব্যাংকগুলোতে, যখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ঢুকছিল, অর্থাৎ ইসলামের ব্যাংকগুলোতে কিছু লিকুইডিটি সাপোর্ট যখন দেওয়া হলো, তখন কিছু টাকা মিসম্যানেজমেন্ট হয়েছে, তখন বড় অঙ্কের টাকা তখন বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তারা তুলে নিয়েছিল। এখন হলো যেটা তারা ব্যবসা চালু করতে চান, এবং গভর্নরের কথার সাথে যেটা মিলে যায় সেটা হলো গভর্নর কিন্তু প্রথম দিন দায়িত্ব নিয়ে বলেছেন যে আমরা বন্ধ হওয়া কারখানা খুলে দেয়া তার একটা প্রধান এজেন্ডা, অর্থাৎ বন্ধ হওয়া কারখানা পুরোদমে কার্যক্রম চলবে এবং এর জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেয়া, নীতি সহায়তা দেয়া, লোন সাপোর্ট দেয়া, সকল সহযোগিতা করা তার একটা বড় এজেন্ডা উনি বলেছেন। এবং আমাদের যে মুখপাত্রের সাথে কথা হয়েছে এসএলএম গ্রুপের, তারাও বলেছেন যে তারা ব্যবসা চালু করতে চান। মুখপাত্রের বাইরে আমাদের এসএলএমের সাথে এসএলএমের ঘনিষ্ঠ বা তার ব্যবসায়িক সাথে ঘনিষ্ঠ আরও সূত্রের সাথে আমার কথা হয়েছে, তারাও বলেছেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন, বর্তমান সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, তাদের সকল যে বাধাগুলো আছে বাধাগুলো তারা অতিক্রম করে তাদের ব্যবসায়িক যে সাম্রাজ্যটা আবার পুনরুদ্ধার করার চেষ্টা তারা করছেন। তো যাই হোক, মনে হচ্ছে যে এসআলম এবং তার যে বিশাল ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং যে একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন সেটা আস্তে আস্তে পুনরুজ্জীবিত হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক সামনের দিনে কি হয়। ধন্যবাদ থাকি আপনাকে। জি, ধন্যবাদ।